নমস্কার, দেখছেন আমার বাংলা। আজ আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আজ 13ই নভেম্বর, 10ই নভেম্বর সন্ধে 6টা বেজে 50 মিনিট। এই সময় ঠিক 4 দিন আগে রাজধানীর বুকে আগুন জ্বলছে, বিস্ফোরণের ঘটনা। এবং এই যে দিল্লি, তা কি আন্তর্জাতিক চক্রব্যূহে? কেন বলছি? তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ চতুর্দিক থেকে যেন ঘিরে রয়েছে এই বিস্ফোরণের ঘটনায়। কেন? তুরস্কে বসে এই হামলার ব্লুপ্রিন্ট যা আমরা এখনো তথ্য পাচ্ছি, তার পাশাপাশি জঙ্গি যোগ, সেখানেও পাকিস্তান, আফগানিস্তানের কথা উঠে আসছে। এবং এই যে ধৃত ডাক্তার, জঙ্গি ডাক্তার, তাদের সঙ্গে বাংলাদেশেরও একটা যোগ রয়েছে। এই যে চক্রব্যূহ যা আষ্টেপৃষ্ঠে ঘিরে রয়েছে দিল্লিকে, আমাদের রাজধানীকে, আসলে এই চক্রব্যূহ আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। সহকর্মী অতনু রয়েছেন সঙ্গে। অতনু, ঠিক 3 দিন আগে দিল্লির বুকে এই সময় আগুন জ্বলছে, এই যে চক্রব্যূহর কথা বলছি, আমাদের দর্শকদের আরো ভালো করে বোঝাবে প্লিজ। এই আমাদের দিল্লি, যে দিল্লি তিলবালকা শহর, আমাদের হার্ট, আমাদের দেশের হার্ট। রক্ত ঝরলো রাজপথে, বিস্ফোরণ হলো, কিন্তু কারা করলো? আপাত দৃষ্টিতে বেশ কিছু নাম চলে আসছে, কিছু ডাক্তার চলে আসছে। আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি, তার জন্য আমাদের ম্যাপটাও একটু বড় করতে হবে, একটু জুম আউট করতে হবে। যদি সেটা করি আমরা, তাহলে কি করব? আমাদের দেশ ছাড়িয়ে আমরা একটু বিদেশে যাব, আমাদের পড়শি দেশগুলোর দিকে তাকাবো। এই পড়শি দেশগুলোর দিকে যদি তাকাতে হয়, তাহলে বেশ কয়েকটা দেশের কথা আমাদের মাথায় আনতে হবে। কেন এই দেশগুলোর কথা মাথায় আনতে হবে? তার কারণ বারবার বিভিন্নভাবে এই দেশগুলোর সঙ্গে আমাদের দেশের নাম জড়িয়েছে। এক এক করে দেখাই আপনাদের। প্রথমত আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, তাই না? এই ভালো সম্পর্কের নমুনা পাকিস্তান বারবার দেখিয়েছে। পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দিয়েছে, সেই জঙ্গি আমাদের দেশে এসে তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় এমনভাবে সর্বনাশ করে দিয়েছে যে পাকিস্তানকে আমাদের পড়শি বলতেও লজ্জা করে। পাকিস্তানেরকে সবসময় মদত দিয়ে গেছে কারা? পাকিস্তানকে মদত দিয়ে গেছে চীন, প্রমাণিত। এই চীন মদত দিয়েছে, কারণ চীনও চায় আমাদের দিল্লির ক্ষতি, পাকিস্তান চায় আমাদের দিল্লির ক্ষতি। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ ছিল কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন আর বন্ধুত্বের সম্পর্ক আছে কি? কারণ বাংলাদেশ তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে এক চুক্তি করে যাচ্ছে যারা ভারতের ক্ষতি চায়, চীন এবং পাকিস্তান। সুতরাং বাংলাদেশ। তার পাশাপাশি আরেকটা দেশের কথা বলতে হবে, যে দেশ বহু দূর থেকে পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই দিয়ে গেছে অপারেশন সিঁদুরে পাল্টা আঘাত আনার জন্য। কারা তারা হলো তুরস্ক, তাদেরও নিশানায় রয়েছে দিল্লি। এর পাশাপাশি আফগানিস্তানের কথা বলতে হবে। কেন আফগানিস্তানের কথা বলতে হবে? কারণ এই যে যোগ উঠে আসছে, ডাক্তারদের যোগ, যাদের এই ডাক্তারদের যে ট্রেন করেছে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড কোথাকার? না, সে হচ্ছে পাকিস্তানের হ্যান্ডলার, জঙ্গি হ্যান্ডলার। সে বারবার গিয়েছে কোথায়? অন্য জঙ্গিদের নিয়ে কোথায় গিয়েছে? তুরস্কে গিয়ে যাদের সঙ্গে আলোচনা করেছে, বৈঠক করেছে, তাদের মধ্যে 2জন বাংলাদেশের ডাক্তার, তারাও ছিল। তারপরে সে ফিরে এসেছে কাশ্মীরে, চলে গিয়েছে কোথায়? আফগানিস্তানে। কেন আফগানিস্তানে? না, বিদেশ থেকে অপারেট করতে সুবিধা হবে। এমনকি যে সময় ব্লাস্ট হচ্ছে, ঠিক সেই সময় আফগানিস্তানে বসে সে ইনস্ট্রাক্ট করে গেছে, নির্দেশ দিয়ে গেছে ওমারকে, গাড়ি কোথায় নিয়ে যেতে হবে, কখন ব্লাস্ট করাতে হবে। অর্থাৎ এই একটা চক্রব্যূহ রচনা করা হয়েছে ভারতে অশান্তি তৈরির জন্য, দিল্লিকে আনরেস্ট করার জন্য, দিল্লিতে রক্ত ঝরানোর জন্য। একেবারে দিল্লির মাটিতে রক্ত ঝরলো। ধন্যবাদ অতনু। দিল্লির মাটিতে রক্ত ঝরলো বিস্ফোরণের ঘটনায়, রক্তাক্ত দিল্লি। প্রশ্নটা এখানেই, হাই সিকিউরিটি জোন লাল কেল্লা, যেখানে এই ঘটনাটা ঘটেছে, কোথাও কি এড়ানো যেত না? গোয়েন্দা বিভাগের ইন্টেলিজেন্স কাজ করলো না? রাজধানীর রাজপথ রক্তাক্ত হচ্ছে, সেখানে বিস্ফোরক নিয়ে একটা গাড়ি চষে বেড়াচ্ছে দিল্লির এ প্রান্ত থেকে ও প্রান্ত। আপনাদেরকে যদি টাইম লাইন ধরে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। 10ই নভেম্বর ঠিক সকাল 8টা বেজে 2 মিনিট, বদরপুর বর্ডার, সেখানে টোল প্লাজার সিসি ক্যামেরায় ছবিগুলো ধরা পড়ছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে আত্মঘাতী জঙ্গি উমর নবীর গাড়ি। নগদে সে টোল ট্যাক্স দিয়েছে। সিসি ক্যামেরায় এই সব রেকর্ডেড। 10ই নভেম্বর সকাল 8টা 2 মিনিটের ঘটনা বললাম, বিস্ফোরণের দিনের ঘটনা। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি উমরের সেই গাড়ি যা বিস্ফোরক বোঝাই ছিল। এর 6 ঘন্টা পরের ছবিটা আপনাদেরকে দেখাবো। সোমবার দুপুর 2টো বেজে 5 মিনিট। এবার দিল্লির গুরুত্বপূর্ণ কনট প্লেস,
আপনারা যারা গিয়েছেন এই কনট প্লেসে আপনারা জানেন যে এই জায়গা কতটা জোরদার নিরাপত্তা থাকে, আঁটোসাঁটো নিরাপত্তা। সেই কনট প্লেসে আপনারা দেখুন এই i20 গাড়ি তা ঘুরে বেড়াচ্ছে। মার্ক করে দেখাচ্ছি, এটাই উমারের গাড়ি। এই গাড়িতেই বিস্ফোরক বোঝাই রয়েছে। এই গাড়ি আবার সোমবার সন্ধ্যেতে লালকেল্লার কাছে ঘোরাফেরা করছে, সেটাও রেকর্ডেড সিসি ক্যামেরার ফুটেজই সে কথা বলে দিচ্ছে। সোমবার সন্ধে যে কথা বলে শুরু করেছিলাম, সোমবার সন্ধে 6:50 লালকেল্লার সামনে i20 গাড়িতে বিস্ফোরণ। তার আগে দীর্ঘক্ষণ পার্কিং লটে সেই গাড়ি রয়েছে, 3 ঘন্টা সময়। ডাক্তার, আত্মঘাতী জঙ্গি হামলা। এই ছবিগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, সকাল থেকে সন্ধে অবাধে ঘোরাফেরা, দিল্লির এ প্রান্ত থেকে ও প্রান্ত, প্রতিটা সিসি ক্যামেরায় ছবিগুলো রেকর্ড হচ্ছে। হাই সিকিউরিটি জোনে ঘুরে বেড়াচ্ছে এই গাড়ি। আত্মঘাতী জঙ্গি ডাক্তার অবাধে ঘুরে বেরিয়েছে। দেশের রাজধানীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিস্ফোরক বোঝাই একটা গাড়ি তা ঘুরে বেড়াচ্ছে, কেউ কিচ্ছু টের পেলেন না। সব কিছু সিসি ক্যামেরায় যেখানে রেকর্ড হয়েছে, এত কিছুর পরও ধরা পড়লো না জঙ্গি ডাক্তার। এত কিছুর পরেও কোনো চেকিং এ আটকালো না এই বিস্ফোরক বোঝাই গাড়ি। কি করে? যদি রাজধানীর নিরাপত্তা এরকম হয়, তাহলে দেশের বিভিন্ন জায়গায় আমার আপনার আশঙ্কা হওয়ার কথা নয় কি? দশই নভেম্বর 6:50 এই সময় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরক তৈরি হয়েছে কোথায়? আল ফালাহ বিশ্ববিদ্যালয়, 17 নম্বর বিল্ডিং, তার 13 নম্বর রুম। ধৃত মোজাম্মেল থাকতো এই ঘরেই। ষড়যন্ত্রের আতুর ঘর। যদি এই 13 নম্বর ঘরকে বলি তাহলে অত্যুক্তি হবে না। বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে আনা হতো রাসায়নিক, ঘর থেকে ডায়েরি, রাসায়নিক বাজেয়াপ্ত উদ্ধার হয়েছে, পেন ড্রাইভ সহ ডিজিটাল সরঞ্জাম। সিল করা হয়েছে 13 নম্বর রুম। সরাসরি চলে যাই, সহকর্মী মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, 10ই নভেম্বরের বিস্ফোরণে আনলাকি 13, আমি এই রুমটাকে যদি বলি 17 নম্বর বিল্ডিং এর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে, সেখানে বসেই বিস্ফোরক তৈরি হয়েছে। দেখো, এরা সব উর্বর মস্তিষ্ক, রাসায়নিক আনছে ল্যাব থেকে। কিভাবে হলো এই বিস্ফোরক তৈরি সেখানে? দেখো, একেবারে উর্বর মস্তিষ্ক তো বটে, কিন্তু সেই উর্বর মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে মানুষের ক্ষতি করার জন্য। সাধারণ মানুষ যাদের রাজনীতি এবং দুর্নীতি কোনোটার সাথে কোনো যোগাযোগ নেই, তাদের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়েছে। এবং এই যে 13 নম্বর ঘর, ডক্টর মোজাম্মেল যে এই বিশ্ববিদ্যালয়ের এমার্জেন্সি ডাক্তার ছিল, সেই ডাক্তার এই ঘরে বসে পুরো ষড়যন্ত্রের ছক করতো। এবং তার ঘরে কারা কারা আসতো, ওমর সহ তার অন্যান্য যারা সাগরেদ রয়েছে এখানে, তারা সেখানে বসতো এবং সেখানে বসেই ছক কষা হতো, সেখানে বসেই প্ল্যান করা হতো এবং সেই প্ল্যানকে কিভাবে এক্সিকিউট করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হতো। যখন এই 13 নম্বর ঘর তল্লাশি করতে যান তদন্তকারীরা, তখন সেই ঘর থেকে রাসায়নিক উদ্ধার হয় এবং সেই রাসায়নিকের যখন খোঁজ করা হয় এবং সেই তখনই খোলসা হয়ে যায় যে ঘরটিকে শুধু যে বৈঠক করার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি হিসেবেও ব্যবহার করতো। রাসায়নিক নিয়ে আসা হতো বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে এবং এখানে এনে পরীক্ষা করা হতো যে কি করে বিস্ফোরক তৈরি করা যাবে। এবং এই ঘর থেকেই মোজাম্মেলের ডায়েরি উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও। তদন্তকারীরা মনে করছেন যে এই যে ডিজিটাল এভিডেন্স রয়েছে, সেটা তাদেরকে অন্যান্য যারা সহযোগী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বা তাদেরকে খুঁজে বের করতে কিছুটা হলেও সাহায্য করবে। আজও আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ে যখন তদন্তকারীরা আসেন এবং তাদের টিম, তারা আবারও 13 নম্বর ঘরে যান এবং সেখানে গিয়ে আরো কিছু তথ্য তালাশ তারা করেন। মোট কথা এই 13 নম্বর ঘরই কিন্তু ষড়যন্ত্রের যে এপিসেন্টার, সেটা তদন্তকারীরা কার্যত নিশ্চিত করছেন। বেশ মৈত্রেয়ী। এই যে নাশকতার ঘটনা ঘটলো, এটা তো ওয়ান ফাইন মর্নিং ঘটে গেল এমন নয়।
কোথায় হবে এই বিস্ফোরণ, কিভাবে হবে এই বিস্ফোরণ, তার নিশ্চয়ই আগে থেকে রেকি করা হয়েছিল তেমন সম্ভাবনায় উঠে আসছে। নাশকতার রেকি করেছিল আদিল কিভাবে? 31শে অক্টোবর থেকে যার শুরুটা। 31শে অক্টোবর জম্মু কাশ্মীর থেকে দিল্লিতে আদিল, বিমানে জম্মু কাশ্মীর থেকে দিল্লিতে আদিল, রাজধানীতে একদিন ছিল ধৃত ডাক্তার জঙ্গি। আর 1 নভেম্বর সাহারানপুরে যায় এই আদিল। डॉक्टर अदील दिल्ली में हुए बम धमाकों से पहले 31 अक्टूबर को जम्मू कश्मीर से सीधा दिल्ली पहुंचा था। एक दिन रुकने के बाद वह 1 नवंबर को सहारनपुर आया। हमारे पास कुछ ऐसे सबूत लगे हैं जिससे यह पता लगता है कि वह 31 अक्टूबर को जम्मू से सीधा फ्लाइट पकड़कर दिल्ली गया है। डॉक्टर अदील जिस कमरे में रहता है उसके घर के बाहर कूड़े में से वह टिकट मिला है जो गवाही दे रहा है कि डॉक्टर अदील 31 अक्टूबर को दिल्ली में था। ये फ्लाइट नंबर है 6E6854 और 31 अक्टूबर 2025 की तारीख है और सीट का नंबर है 18C और ये 8:15 पर ये बोर्डिंग हुई थी। इसके अलावा इंडिगो की फ़्लाइट थी, इसमें भी उसका चेहरा आप देख सकते हैं किस प्रकार से दिल्ली किस मकसद से पहुंचा, किन लोगों से मिला, किससे मुलाकात हुई। जो हॉस्पिटल जिसमें डॉक्टर अदील काम करता था वहाँ मैनेजिंग डायरेक्टर से बात हुई तो उनका कहना था कि वह 1 नवंबर को यहाँ हमारे हॉस्पिटल पहुँचा और वहाँ ज्वाइनिंग की। तो एक बड़ा क्लू यहाँ हमें देखने को मिला है कि डॉक्टर अदील दिल्ली में क्या करने गए थे 31 अक्टूबर को। देवेश त्यागी, न्यूज़ 18 सहारनपुर। এবার দেখুন এই আদিল রাঠের সে তো রেকি করলো, কিন্তু এই আদিল রাঠের কি একা? আরো এক ডাক্তার জঙ্গির হদিশ মিলল। আদিল রাঠের দাদা মুজফফর আহমেদ রাঠেরই মূল লিঙ্কম্যান। আফগানিস্তানে বসে এই টেরর মডিউল মুজফফরের। 22শে আগস্ট দুবাই হয়ে আফগানিস্তানের মুজফফর। দাদা কারোর ভাই। দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় আমরা এরকমই যোগ পাচ্ছি, যেমন শাহিন সাইদ ধৃত মহিলা ডাক্তার জঙ্গি, তার ভাইয়েরও এই ঘটনায় কানেকশন পাওয়া গেল। দিল্লি নাশকতায় ডাক্তার ভাই বোন জঙ্গি যোগে জালে ডাক্তার শাহিনের ভাই। দিল্লি বিস্ফোরণে আগেই ধৃত ডাক্তার শাহিন সাইদ, যে কথা আপনাদের বললাম। এবার লখনৌ থেকে জালে শাহিনের ডাক্তার ভাই। উত্তরপ্রদেশ এটিএস এর জালে ডাক্তার পারভেজ আনসারি। লখনৌয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের হানা এটিএস এর। দিল্লি বিস্ফোরণের 7 দিন আগেই ইস্তফা পারভেজের। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। দিল্লি বিস্ফোরণের একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। কিন্তু এবার খবর প্রশান্ত বর্মনের। প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, যাকে আমরা যখন বারবার প্রশ্ন করেছিলাম যে এই স্বপন কামিল্লা সোনা ব্যবসায়ীর খুনে আপনি কি জড়িত, আপনি কি এসেছিলেন কলকাতায়, আপনার কি ফ্ল্যাট রয়েছে নিউ টাউনে, তিনি ডিসকার্ড করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন না, কিন্তু নিউ টাউনের এই বহুতল তা প্রশান্ত বর্মনেরই। নিউজ 18 বাংলার হাতে ভ্যালিড কিছু ডকুমেন্ট দেখুন। এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবে না সব। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, নিউ টাউনের এই বহুতলে তুলে এনে তাকে খুন করা হয়। এই বহুতলটি নাকি প্রশান্ত বর্মনের। তিনি অবশ্য বারবারই একথা অস্বীকার করেছেন। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। বিডিও প্রশান্ত বর্মনের দাবি, নিউ টাউনের বহুতল তার নয়। এবার দেখুন এই বিল, বহুতলের ইলেকট্রিক বিল।
ইলেকট্রিক বিলে নাম প্রশান্ত বর্মন। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান, দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। গত 30শে অক্টোবর এই সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউ টাউনের এই বহুতলে, পিটিয়ে খুন করা হয়। এই খুনের ঘটনায় দুজনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। অভিযোগ, বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চর, ঘুষি কিছুই বাদ দেননি। মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে। তার জেরেই মৃত্যু হয় বলে দাবি। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে, আমাকে নিয়ে এসে নামিয়েছে। আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিয়ে নিল। নিউ টাউনের এই বহুতল নাকি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, যদিও তিনি মানতে নারাজ। এরই মাঝে এবার সামনে এলো ইলেকট্রিক বিল। বহুতলের বিদ্যুৎ বিলে প্রশান্ত বর্মনের নাম। তিনি জানিয়েছিলেন নিউ টাউনে কোনো তার ফ্ল্যাট নেই, কিন্তু ফ্ল্যাটে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের যে নথি একেবারে তার নামেই, প্রশান্ত বর্মন তার নামেই মিটার একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং এখনও পর্যন্ত ভিডিওর পক্ষ থেকে এই সমস্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, সেই সজল সরকারকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করলো পুলিশ। কোন ঘটনায়? সোনা ব্যবসায়ীর খুনের ঘটনায়। কিন্তু কেন? কারণ তিনি বিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ। পশ্চিম মেদিনীপুরের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদে দোকান, তার দেহ উদ্ধার হয় নিউ টাউনে। 30শে অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জালে সজল সরকার। বুধবার তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সজল সরকারের বাড়ি কোচবিহারের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। সোনা ব্যবসায়ী খুনে আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে সজল সরকারের নাম জানতে পারে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজে গত 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে ঢুকতে দেখা যায় সজলকে। জেরায় ধৃত রাজু এবং তুফানের দাবি, নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধর করেন সজলও। তদন্তকারীরা জানতে পেরেছেন খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ সজল সরকার। তার বিরুদ্ধে সোনা পাচার সহ নানা অভিযোগ। 2024 সালে লোকসভা ভোটের পর কোচবিহার 2 নম্বর ব্লক কমিটি ভেঙে দেয় তৃণমূল। ব্লক সভাপতির পদ চলে যায় সজল সরকারের। গত অক্টোবর মাসে তাকে ফের ব্লক সভাপতি করা হয়। এই পদ পাওয়ার পিছনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাকি হাত ছিল, এমনটাই অনেকের দাবি। সেই সজলই এবার সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেপ্তার। নিউজ 18 বাংলা। দেখুন, এই সোনা ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ড্রাইভার, তার ঠিকাদার ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে দেখালাম যে কোচবিহারের 2 নম্বর ব্লকের তৃণমূলের যে সভাপতি, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন, তিনি কোথায়? তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলছে পরিবার। নিউ টাউনের যাত্রাগাছি গত 30শে অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ।
খুনের অভিযোগ হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় সজল সরকারকে, যিনি কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত। এখানেই নিহত স্বপন কামিল্লার পরিবারের প্রশ্ন, খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, এফআইআর হয় 1 নভেম্বর। তারপর এত দিন কেটে গেল, বিডিওর বিরুদ্ধে কিন্তু পুলিশকে পদক্ষেপ করতে দেখা যায়নি। খুনে অভিযুক্ত বিডিওর এতই কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? প্রশ্ন নিহতের পরিবারের। নিউজ 18 বাংলা। বাংলার বাড়ির টাকা পৌঁছে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এদিকে উপভোক্তার কাছে নোটিশ এসেছে যে দ্রুত বাড়ি তৈরি করতে হবে, না হলে টাকা ফেরানোর নির্দেশ। মাথায় হাত পড়ে গিয়েছে উপভোক্তার। উত্তর 24 পরগনার হারোয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। টাকা ঢুকিনি, কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। গত নভেম্বর মাসে সরকারি প্রকল্পের এই বাড়ির জন্য আবেদন করেন তাজমিরা বিবি, উত্তর 24 পরগনার হারোয়ার বাসিন্দা। ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠানো হয় একটি অ্যাকাউন্টে। তাজমিরা বিবির দাবি যে ব্যাংক অ্যাকাউন্টেই টাকা গিয়েছে, সেটি তার নয়। তাজমিরা বিবির দাবি তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের কোনো টাকাই জমা পড়েনি। এদিকে দ্রুত বাড়ি তৈরির জন্য বিডিও অফিস নোটিশ ধরিয়েছে। 7 দিনের মধ্যে বাড়ি তৈরি না করলে 2 কিস্তির মোট 1,20,000 টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। টাকা ঢুকিনি, কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি, কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। হারোয়ার গোপালপুরে থাকেন তাজমিরা বিবি। স্বামী নেই, ছেলে ভ্যান চালান, টালি ত্রিপলের ছাদ, টেনে টুনে সংসার চলে। একটা পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু এখন চরম বিপাকে। অভিযোগ বাড়ি করার টাকাই পাননি। এদিকে দ্রুত বাড়ি তৈরির নোটিশ পেয়েছেন। এ নিয়ে হারোয়া থানা এবং বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন তাজমিরা বিবি। ঘর পাইনি, কিন্তু আমাদের নামে সবকিছু আছে। ঘর যেগুলো থাকে সব নাম আসছে, নোটিশ আছে, কিন্তু ওনারা কি করলো যে ব্যাংক অ্যাকাউন্টটা মডিফাই করে দিয়েছে, যে ওটা আমাদের এখন বলছে যেটা তোমাদের না, ভুল করে চলে গেছে। আমার কাছে আছে নোটিশ, যেগুলো সব ডকুমেন্টস আছে, ভ্যালিড ডকুমেন্টস, নোটিশ, মেসেজ সব আমি করে রেখে দিচ্ছি, প্রিন্ট আউট করে রেখে দিয়েছি। নোটিশ পাওয়ার পরে তো এখন ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, যে কারণ একটা পুলিশের হয়রানি, কমিউনিকেশন গ্যাপ হয়েছে। কারণ একই অ্যাড্রেসে তো দুজন, ওই একই অ্যাড্রেস বলছি, একই নামে দুজন আছেন। বাড়ি কমপ্লিট করেনি। আমাদের দপ্তর থেকে তো বারবার করে বলা হচ্ছে বাড়ি কমপ্লিট করার জন্য। এবার অনেকে এখন আমাদের যারা ছবি টবি তুলতে এসে দেখছে গিয়ে এখনো কমপ্লিট হয়নি। এরকম 2946 2946 এই এতজনকে আমরা নোটিশ দিয়েছিলাম যে যাতে যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব বাড়িটা কমপ্লিট করার জন্য। যাকে করে সেটা আমি জিপিকে বলে দিয়েছি, যাকে যে প্রকৃত তার কাছে ওটা কোনো চিন্তার ব্যাপার নেই, ওর কোনো কিছু করতে হবে না, আমরা কথা বলে নিয়েছি। উত্তর 24 পরগনা থেকে আশিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আধারে নামবাদ একজন দুজন নয়, নামবাদ 32 থেকে 34 লক্ষ মানুষের। শুনলে অবাক হবেন, কিন্তু এমনটাই অভিযোগ উঠছে। অভিযোগ কি? 32 থেকে 34 লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নামবাদের ছক। ঘুর পথে বৈধ ভোটারদের নামবাদের অভিযোগ। বিহারে মৃত ভোটার পরে বেঁচে ওঠে
এমনটা দাবি তৃণমূলের। কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি টিএমসি, আইনি পদক্ষেপের কথাও ভাবছে তৃণমূল নেতৃত্ব। এর আগে পার্লামেন্ট লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে ইউআইডিএআই তারা বছর ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না। তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না, সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে? 32 থেকে 34 লক্ষ ভোটারের আধার কার্ড নিষ্ক্রিয়করণের অর্থ হচ্ছে রাজ্যের যত সংখ্যক ভোটার আছে তার প্রায় 5%-এর বেশি ভোটারের নাম সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। যে প্র্যাকটিস এরা করছে এটা সরাসরি ভোট চুরির শামিল। আমাদের প্রতিনিধি দল এই দাবি করেছে যে আধার ডিঅ্যাক্টিভেশনের যে তথ্য, এই তথ্যকে নির্বাচন কমিশন ব্যবহার করুক। আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধুরা তারা যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, 50 লক্ষ লোকের নাম এমনি বাদ যাবে। প্রচুর মানুষ মারা গেছে, এই যে ডিঅ্যাক্টিভেটের কথা বলছে 30 লক্ষের কাছাকাছি, তো তারা তো মারা গেছেন। 34 লক্ষ লোক যদি মারা যায় এই 2002 থেকে 2025, স্বাভাবিক তাদের নাম তো বাদ যাবে। কিন্তু সেই বাদ যাওয়াটাকে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং তার ফলে যারা কম শিক্ষিত, কম ওয়াকিবহাল মানুষ, তারা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব মানুষের জীবন নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি না করতে।